নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমরা ব্যাকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইতোপূর্বে আমরা দীর্ঘইকারের ব্যবহার প্রয়োগ সম্পর্কে জেনেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছ। অবশ্য দীর্ঘইকার এবং রস্যিকারের আলোচনাটা বিস্তারিত হয়ে গেছে। দীর্ঘইকারের আরেকটু আলোচনা বাকি আছে, পরবর্তী ক্লাসে এটা আমরা সারব। দীর্ঘইকারের যত কথা, দীর্ঘইকার ব্যবহারের যত কথা এই শিরোনামে ক্লাসটি আমরা করব। তো আজকে আমরা ক্লাসটি করব কয়েকটি বিশেষ শব্দ নিয়ে, এবং এগুলো নিয়ে আমাদের প্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোনটি হবে, কিভাবে হবে, একজন একরকম বলে, আরেকজন আরেক রকম বলে। এ ব্যাপারে ব্যাকরণ কি বলে, এটি আমাদের আজকে একটু সমাধান নিতে হবে। ব্যাকরণের কাছ থেকে আমাদের সমাধান নিতে হবে যে ব্যাকরণ এ বিষয়ে কি বলে। তো খুবই মনোযোগ সহকারে শুনবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। আমি নিশ্চিত যদি ধরে রাখতে পারো উপকৃত তোমরা হবেই। তো আজকে আমরা আলোচনা করব তিনটি বিষয় নিয়ে, যেটি উল্লেখ করেছি আগেই আমি। তা প্রথম বিষয়টি হচ্ছে না এবং নি। না এবং নি এটি নয় অর্থক সবসময়। না এবং নি এটি শব্দের কোথায় বসবে, কিভাবে বসবে, এটি আমরা একটু পরিষ্কার করে নিয়ে নেব। আমাদের জিনিসটি মনে রাখতে হবে, না এবং নি সব সময় তার আগের যে শব্দ সেই শব্দের থেকে আলাদা বসবে। তোমরা একটু খাতায় নোটটা নিয়ে নাও, তাহলে বুঝতে সমস্যা হবে না এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। খাতায় নোটটা একটু নিয়ে নাও। নয় অর্থক, এটি ব্যাকরণ বলছে। নয় অর্থক না অবলিক নি, অবলিক বলতে অথবা, নয় অর্থক না অথবা নি সব সময় তার আগের শব্দ থেকে আলাদা বসবে। এটি হচ্ছে আমাদের নিয়ম, যে নয় অর্থক না নি, না অথবা নি, এটি সব সময় তার যে আগের শব্দ, অর্থাৎ না নি যেখানে বসছে ঠিক তার আগের শব্দটি থেকে আলাদা বসবে। এটি হচ্ছে ব্যাকরণিক নিয়ম। এটি যদি আমরা না মানি তাহলে কি হবে? একটা ভয়াবহ বিপর্যয় ঘটবে। শব্দ বিপর্যয় এবং অর্থ বিপর্যয়। এমন অর্থ বিপর্যয় ঘটবে যেখানে আমাদের আর বলার কিছু থাকবে না। মানে পুরোপুরি অর্থটা পরিবর্তন হয়ে যাবে। অর্থটা পরিবর্তন হয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করবে যেখানে আর ব্যাকরণ কোনো সমাধান দিতে চাবে না। আমরা একটা উদাহরণ আগে দেখি। যদি না এবং নি, নয় অর্থক না এবং নি আমরা আলাদা না করি তাহলে অর্থের কিভাবে পরিবর্তন হয়। যেমন আমি বললাম যে লোকটি চায় না। কোনো একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলতে লোকটি চায় না, এটি লোকটি চায় না, এই বিষয়টি লোকটি চায় না, এই জিনিসটি লোকটি চায় না, মানে লোকটি চায় না, এটা আমি লিখব। এখন লোকটি চায় না
এটি যদি আমি লিখি লোকটি চায় না, এখানে কি অর্থ দাঁড়ালো? লোকটি চায় না। যদি আমি নয় অর্থক না বা নি আলাদা না করি, তাহলে এখানে লোকটি চায় না, তার মানে এটি বোঝা যায় যে লোকটির নাম হচ্ছে চায় না। লোকটির নাম হচ্ছে চায় না। এটি কি? লোকটির নাম হচ্ছে চায় না। অথবা লোকটি চীন দেশীয়, অথবা লোকটি চীন দেশীয়, এরকম একটি অর্থ আসে। যদি আমরা লিঙ্গান্তর হিসাব করে বলি, তাহলে মেয়েটি চায় না, তার মানে কি মেয়েটির নাম হচ্ছে চায় না। আর লোকটি চায় না, তাহলে লোকটি হয়তো বা চীন দেশি, এরকম একটা বোঝানোর ভাব সৃষ্টি হয়। তাহলে আর যদি আমরা দন্তন্য আকার না নাট্যটা যদি আমরা আলাদা করে দেই, তাহলে অর্থটি কি দাঁড়ায়? তাহলে অর্থটি দাঁড়ায় যে লোকটি এই জিনিসটি চায় না, যেটা আমি প্রকাশ করতে চাচ্ছি ঠিক সেটি বোঝা যায়। তাহলে সব সময় আমাদের ব্যাকরণ কি বলছে? যে নয় অর্থক না অথবা নি সব সময় আগের শব্দের থেকে আলাদা বসবে। কখনো আগের শব্দের সাথে যুক্ত হবে না। যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার অর্থের আমূল পরিবর্তন ঘটবে এবং শব্দ বিপত্তি ঘটবে, শব্দ বিপর্যয় ঘটবে, অর্থ বিপর্যয় ঘটবে এবং যে অর্থটি আমি বোঝাতে চাবো সেই অর্থটি না হয়ে অন্য রকমের একটি অর্থ দাঁড় করবে, যেখানে বাংলাটা হবে রীতিমতো হাস্যকর। অতএব আমাদের ব্যাকরণের যে নিয়মটি, যে নয় অর্থক না অথবা নি সবসময় তার আগের শব্দ থেকে আলাদা বসবে, এই নিয়মটি অনুসরণ করে আমাদের না এবং নি বসাতে হবে। এখানে একটা কথা আছে, এই নাটা না হয় সঠিকভাবে বসালাম, কিন্তু নি নিয়ে অনেকেই একটু দ্বিমত পোষণ করেন এবং তারা বলতে চান না তো না বসানো যেতে পারে, কিন্তু না যেহেতু আলাদা শব্দ সুতরাং আলাদা শব্দ আলাদা বসতে পারে। না হচ্ছে আলাদা শব্দ, কাজে শব্দ হিসেবে না আলাদা বসতে পারে, না হয় আলাদা বসালাম, কিন্তু নিটা তো কোনো ক্রমেই আলাদা বসানো যায় না। তারা যে দলটি এরকম যুক্তি দিচ্ছে, এটি অনেকেই দেয় যুক্তি। তো যারা এই যুক্তি দিচ্ছে তাদের উদ্দেশ্যে ব্যাকরণ কি বলছে? ব্যাকরণ বলছে একটি কথা, সেটি হলো নাইটা হচ্ছে মূলত সাধু ভাষা, নাইটা হচ্ছে সাধু রীতি, সাধু রীতি। আর এই নাইয়েরই চলিত রূপ হচ্ছে নি। তাহলে নিটা হচ্ছে চলিত রীতি। তাইলে এটি কিন্তু পরিষ্কার হয়ে গেল যে নাইটাও আলাদা শব্দ, নাটা যেমন আলাদা শব্দ, নিটাও কিন্তু আলাদা শব্দই। কিন্তু নিটা যে নাই শব্দেরই চলিত রূপ, এটি আমরা ভুলে যাই। নাইটা হচ্ছে সাধুরীতি আর নিটা হচ্ছে চলিত রীতি, দুটি কিন্তু আলাদা শব্দ। নাইও আলাদা শব্দ, নিও আলাদা শব্দ। কাজে সেই হিসেবে মানে যে দলটি বলছে, যারা বলছে যে না আলাদা শব্দ না হয় আলাদা করলাম, কিন্তু নি তো শব্দ নয়, কাজে নি তো আলাদা করার কোনো কারণ দেখি না। তাদের উদ্দেশ্যে ব্যাকরণ কি বলছে? তাদের উদ্দেশ্যে ব্যাকরণ বলছে যে নিটাও আলাদা শব্দ, কারণ নিটা হচ্ছে চলিত রীতি আর এর সাধু রীতিটা হচ্ছে নাইয়ের থেকে নি এসছে, অতএব নিটাও আলাদা হবে। যেমন যদি আমি উদাহরণটা নিই, বলে নাই, তাহলে নাইটা আলাদা হয়ে গেল। এখন আমি দেখব যে কি, সে খায় নি, এটি আলাদা হবে। খায়নি একত্র হবে না, খায়নি নিটা হবে আলাদা। এইভাবে তার মা নেই, তার মা নেই, এটি যেমন আলাদা, ঠিক অনুরূপভাবে সে যায়
নি, এটিও আলাদা হবে, কখনো যায়ের সাথে নি যুক্ত হবে না। ব্যাকরণ এমনটিই বলছে এবং সুস্পষ্ট নিয়ম বলে দিচ্ছে যে না বা নি সব সময় আগের শব্দের থেকে আলাদা বসবে, কখনো একত্র হয়ে বসবে না। তো শিক্ষার্থীরা, বিষয়টি কিন্তু একদম পরিষ্কার হওয়া গেল এবং এই ভুলটি কিন্তু আমরা প্রায় করতেছিলাম, করি। অতএব আজকের থেকে এটি আর যাতে না হয় এই বিষয়ে আমরা সতর্ক থাকব এবং একটু খেয়াল করে একটু অভ্যাসের মধ্যে নিয়ে আসলেই ভুলটি আর হবে না। যদিও এখনো এটা অভ্যাসটা, এটা যে ভুলটা হবে এখন, এটি কিন্তু মূলত এখন হবে অভ্যাসগত ভুল। মানে জানা আছে কিন্তু আগে যে ধাঁচে লিখে আসতাম সেই অনুযায়ী কিছুদিন অভ্যাসগত কারণে ভুল হবে, তারপরেও যদি সতর্ক থাকা যায় অভ্যাসগত কারণটা খুব তাড়াতাড়ি পরিবর্তিত হবে এবং আমরা শুদ্ধ রূপে ফিরে আসতে পারবো। আমি আবার বলে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্যায়ে পরবর্তী শব্দটা নিয়ে কথা বলবো। তাহলে নিয়মটা হচ্ছে এই, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো এবং ভালোভাবে লিখে নিয়েছো যে না এবং নিটা হচ্ছে নয় অর্থক এবং এটি সব সময় তার আগের শব্দ থেকে আলাদা বসবে, সব সময় আগের শব্দ থেকে আলাদা বসবে। এবার আমরা দ্বিতীয় ধাপে দ্বিতীয় শব্দটি নিয়ে কথা বলবো। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আমরা ভুল করে থাকি, বারবার ভুল করে থাকি। সেটি হচ্ছে ও এবং এবং, মানে ও অবলিক এবং, ও অথবা এবং, এটির ব্যবহারটা কি, হবে? এটি কিন্তু আমরা অনেক সময় বিব্রত বোধ করি। আবার ওই একটা হলেই হলো, এক জায়গায় বসে দিলেই হলো, এভাবে বসে দিয়ে যাচ্ছি, না জেনে দিয়ে যাচ্ছি, ওইভাবেই চলছে। কিন্তু ব্যাকরণ এ ব্যাপারে খুব হতাশ। ব্যাকরণ বলছে যে এটা তো নিয়ম না, এটি নিয়ম না, নিয়মের বাইরে তো যাওয়া যাবে না। ব্যাকরণ তো ভাষার লাগাম টেনে ধরে, ভাষা যাতে এলোপাথারি না ছুটে, ব্যাকরণ তো সেই কাজটিই করে। তাহলে ও বসার জায়গাটি কোথায় এবং বসার জায়গাটি কোথায়, এটা কিন্তু শিক্ষার্থী হিসেবে তোমাদের অবশ্যই জানা উচিত এবং আমাদের জানানো উচিত। তোমাদের যেমন জানা উচিত, আমাদেরও এটা জানানো উচিত। শিক্ষার্থী হিসেবে তোমাদের এটি জানা উচিত। তো আমি নিয়মটা আমি বলে দিই এবং খুবই মানে সহজ একটা নিয়ম এবং মনে রাখার মতো নিয়ম এবং খুব যে একটা জটিল জিনিস তা না, কিন্তু মোটেও জটিল জিনিস না। আমি একটু উল্লেখ করে দিচ্ছি এটি কি। এটি হচ্ছে শব্দ সংযোগ ক্ষেত্রে, এটি হচ্ছে শব্দ সংযোগ ক্ষেত্রে। কোনটি? ওটা কোথায় হবে? ওটা হবে সংযোগ, শব্দ সংযোগ ক্ষেত্রে। অর্থাৎ যখন নাকি একটি শব্দের সাথে আরেকটা শব্দের সংযোগ ঘটাতে হবে, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সংযোগ হতে হবে, সেই ক্ষেত্রে ও ব্যবহৃত হবে। এটি মাথায় রাখতে হবে। এখন শব্দগুলো কি? যেমন আমি ও তুমি। এখন আমি একটি শব্দ, তুমি একটি শব্দ, এই ওটা হচ্ছে এখানকার সংযোজক অব্যয়। অর্থাৎ আমি এবং তুমি, মাঝখানে একটি সংযোগ স্থাপন করলো ও। যখন একটি শব্দের সাথে শব্দ সংযোগ হবে তখন সেখানে হবে ও। এটা কিন্তু কখনো এটা এবং হবে না। আমি এবং তুমি এই শব্দটি যখনই বলবে তখনই ব্যাকরণ এটাকে না বলবে। অর্থাৎ এবংটা আমরা পরে বলছি, ওটা হবে হলো শব্দ সংযোগের ক্ষেত্রে, সবসময় শব্দ সংযোগের ক্ষেত্রে বসবে। যেমন বাবা ও মা, এখানে মা একটি শব্দ, বাবা একটি শব্দ। তাহলে দুটি শব্দের সংযোগ যদি ঘটাই, আমরা সংযোগ স্থাপন করতে চাই, তাহলে মাঝখানে দিতে হবে ও। কখনো কিন্তু এবং বলা যাবে না। অথচ আমরা কিন্তু এই কাজটি করে থাকি যে আমরা এখানে এবং ব্যবহার করি এবং সচরাচর এবং বলে ফেলি এবং ব্যবহার করি। বাবা এবং মা, আমি এবং তুমি,
কিন্তু এবংটা কিন্তু ব্যাকরণ বলছে না। ব্যাকরণ বলছে না, শব্দের সাথে শব্দের যখন সংযোগ হবে তখন সেক্ষেত্রে বসবে ও। এটি আমাদের মনে রাখতে হবে। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন কি, যেমন হিমেল ও মনিরা। তাহলে মনিরা একটা শব্দ, হিমেল একটা শব্দ, এই শব্দ দুটির সংযোগ স্থাপন করলো কি ও। তাহলে এখানে কিন্তু এবং, আমরা কিন্তু অভ্যস্ত এবং বলতে, যে হিমেল এবং মনিরা এদিকে আসো, হিমেল এবং মনিরা ওদিকে যাচ্ছে, হিমেল এবং মনিরা খাচ্ছে, আমরা কিন্তু এবং বলে অভ্যস্ত। কিন্তু ব্যাকরণ এটাকে বলছে না। ব্যাকরণ কি বলছে, যে হিমেল একটি শব্দ, মনিরা একটি শব্দ। তাহলে হিমেল ও মনিরা, তাহলে শব্দের সাথে শব্দের সংযোগ স্থাপনের ক্ষেত্রে ও বসবে। এবার আমরা আসি এবং কোথায় বসবে, তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। এবংটা কোথায় বসবে? এবংটা হচ্ছে বাক্য সংযোগ ক্ষেত্রে। বাক্য হ্যাঁ, বাক্য এটি সংযোগ না বলে এটিকে অন্যরকম একটা সংযোজন ক্ষেত্রে, সংযোজন ক্ষেত্রে। তাহলে ওটা হচ্ছে শব্দ সংযোগ ক্ষেত্রে, আর এবংটা হচ্ছে বাক্য সংযোগ ক্ষেত্রে। মেহেদি, এটার উদাহরণটা কি, যেমন মেহেদি, মেহেদি আজ গাজীপুর গেছে এবং এবং সেখান থেকে ঢাকা যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মেহেদিয়াস গাজীপুর গেছে এটি একটি বাক্য, সেখান থেকে ঢাকা যাবে এটি একটি বাক্য। এই দুটি বাক্যের সংযোগ স্থাপন করলো এবং। একদম বিষয়টি পরিষ্কার, একদম বিষয়টি পরিষ্কার যে এবংটা হবে সবসময় বাক্য সংযোগ ক্ষেত্রে, বাক্য সংযোজন ক্ষেত্রে। অর্থাৎ এবংটাও সংযোজক অব্যয়, কিন্তু সেটি একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সংযোগ স্থাপন করবে, একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের সেতু বন্ধন হিসেবে কাজ করবে এবং, আর একটি শব্দের সাথে আরেকটি শব্দের সেতু বন্ধন হিসেবে কাজ করবে ও। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে, কখনো কিন্তু এটি ভুল করা যাবে না। এটি হচ্ছে একদম জিষ্ট নিয়ম ব্যাকরণের। ব্যাকরণ মানে ব্যাকরণ একেবারে উচ্চস্বরে আঙ্গুল উঁচিয়ে যেটি দেখাচ্ছে সেটি হলো যে ওটা হচ্ছে শব্দ সংযোগের ক্ষেত্রে এবং এবংটা হচ্ছে বাক্য সংযোগের ক্ষেত্রে। আমি আর উদাহরণ নাই টানলাম। আশা করি বিষয়টি পরিষ্কার হওয়া গেছে এবং এখন থেকে আর এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না এবং আমাদের ভুলটাও কম হবে। আমরা একটু সতর্ক থাকলেই বিষয়টি আর ভুল হওয়ার কথা না। ও এবং ও এবং ও অথবা এবং এর ব্যবহারটা কিন্তু আমরা পরিষ্কার করে ফেললাম। তাহলে প্রথম পর্যায়ে আমরা না এবং নি নিয়ে কথা বলেছি, সেটি কোন কোন জায়গায় বসবে সেটি বলেছি। তারপরে দ্বিতীয় ধাপে ও অথবা এবং, ও এবং কোথায় বসবে, কিভাবে বসবে, এটি একদম মাথায় পরিষ্কার হয়ে গেল। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে প্রভৃতি এবং ইত্যাদি। এটি বলেই আজকে আমরা আলোচনা শেষ করব। প্রভৃতি এবং ইত্যাদি এটি কোন কোন ক্ষেত্রে কোন জায়গায় ব্যবহৃত হবে এবং ব্যাকরণ তার এদের ব্যবহার সম্পর্কে কি বলছে, কোন জায়গায় ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে, এটি একটি জানা থাকতে হবে। অনেকেই অনেক রকমের ব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু আমাদের ব্যাকরণ যে মানে সঠিক যে কথাটি বলছে, সর্ব ব্যাকরণের সার হিসেবে যে কথাটি এসছে, প্রতিটি ব্যাকরণবিদের সার হিসেবে যে কথাটি আসছে সেটি হলো প্রভৃতি এবং ইত্যাদির মধ্যে মূলগত দিক থেকে মূলত কোনো তফাৎ নেই। তফাৎ একটু তফাৎ আছে, যেহেতু শব্দ দুটি, অতএব তফাৎ একটু থাকার কথা এবং একটু তফাৎ আছে, কিন্তু অর্থগত দিক থেকে
খুব যে একটা তফাৎ তা কিন্তু নাই। কথাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল যদিও, তারপরে বিষয়টি বিষয়টি পরিষ্কার করে দিলেই কিন্তু এটি বোঝা যাবে। আমরা একটু মানে বিভাজনটা একটু বুঝে নেই সেটি হলে কি প্রবৃত্তিটা কি, মূলত এটি বুঝতে হবে আগে। প্রবৃত্তিটা কি এটি আগে আমরা একটু বুঝে নেই যে এটি কোন ধরনের, এটার বৈশিষ্ট্যটা কি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই প্রবৃত্তি শব্দটা প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা। এই প্রবৃত্তি শব্দটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা, এটি আমাকে প্রথমত জানতে হবে, জেনে নিলাম। এবং এটি হচ্ছে কি গুরু গম্ভীর, গুরু গম্ভীর। আরেকটা কি প্রাচীন, একদম প্রাচীন, তার মানে সেকেলে। তাহলে প্রবৃত্তিটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা, গুরু গম্ভীর এবং প্রাচীন। বোধহয় এটা বলার সঙ্গে সঙ্গে ইত্যাদিটা অনুমান করে বোধহয় বলাই যাচ্ছে, বোধহয় কেউ কেউ বলেই ফেলছ। যাই হোক সেটি পরে বলছি। তাহলে আমরা জেনে নিই প্রবৃত্তিটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা, গুরু গম্ভীর এবং প্রাচীন। প্রাচীন যুগে এটি ব্যবহৃত হতো। প্রাচীন যুগে ব্যবহৃত হতো, এখন কি ব্যবহার হচ্ছে না? হচ্ছে, এখনো ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখন যে ব্যবহৃতটা হচ্ছে সেটি কিন্তু একটু অন্যভাবে হচ্ছে, ভুল পথে হচ্ছে। অর্থাৎ যত্রতত্র এটি আমরা ব্যবহার করে ফেলছি। আমরা রীতি বুঝতে পারছি না, চলিত রীতি, সাধু রীতি বুঝতে পারছি না। তাহলে যেহেতু প্রাচীন, সংস্কৃত ঘেঁষা, গুরু গম্ভীর, এই তিনটি পয়েন্ট, সংস্কৃত ঘেঁষা, গুরু গম্ভীর, প্রাচীন। এখন গুরু গম্ভীর তো এটি সাধু রীতি, গুরু গম্ভীর হচ্ছে সাধু রীতি। তাহলে সাধু রীতিতে আমরা প্রভৃতিটা ব্যবহার করতাম, আগের দিনে হয়েছে। এখন যেটা আমরা সর্বত্র ব্যবহার করছি এটি তো ব্যাকরণ না বলছে। ব্যাকরণ বলছে যদি তুমি প্রভৃতি ব্যবহার করতেই চাও তাহলে তুমি চলিত রীতিতে না করে তুমি সাধু রীতিতে ব্যবহার করো। আর সাধু রীতিতে ব্যবহারের কথা যখনই চলে আসলো, এখন তো সাধু রীতির ব্যবহার একেবারেই কম। এখন তো সাধু রীতির ব্যবহার নেই বললেই চলে। এখন তো সব স্কুল কলেজ ছাত্রছাত্রী আমরা কথা বলছি চলিত রীতিতে, আমরা পরীক্ষাও দিচ্ছি চলিত রীতিতে, আমরা উত্তর লিখছি, আমরা সব কিছু তো এখন চলিত রীতিতে করছি। অতএব এদিক থেকে তো বলা যায় যে প্রবৃত্তির আপাতত তো কোনো ব্যবহারই দেখা যাচ্ছে না, কোনো ব্যবহারই হওয়ার কথা না। কিন্তু তারপরেও তো প্রবৃত্তি ব্যবহৃত হচ্ছে, কিন্তু যেখানে হচ্ছে সেটি ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় কথাটি বলেই ফেলি। তাহলে ইত্যাদিটা কি? ইত্যাদিটা কি অর্থগত দিক থেকে? কিন্তু আমি কিন্তু আগেই বলেছি অর্থগত দিক থেকে কিন্তু দুটি একই রকম। প্রায়োগিক ক্ষেত্রে আমরা একটু এটার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। একটু দুইজনের মধ্যে একটু বৈচিত্র্য, দুটির মধ্যে একটু বৈচিত্র্য আছে, কিন্তু প্রায়োগিক অর্থগত দিক থেকে কিন্তু দুটি, এটি বহুবচনাত্মক, এটিও বহুবচনাত্মক, ইত্যাদিও বহুবচনাত্মক, প্রভৃতিও বহুবচনাত্মক। কিন্তু রীতিগত দিক থেকে এটির পার্থক্য আমাদের সামনে দৃশ্যমান। সেটি কি? যেমন সংস্কৃত না, এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি সাধারণ দৈনন্দিন বা লৌকিক এক কথায় আধুনিক। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রভৃতিটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা, গুরু গম্ভীর এবং প্রাচীন, আর ইত্যাদিটা হচ্ছে সাধারণ, দৈনন্দিন বা লৌকিক, মানে সচরাচর যেটি কথার সময় আমরা ইত্যাদি বলে ফেলি, ইত্যাদি বলতে হবে এবং এটি নিয়ম এখন। আর এটি হচ্ছে আধুনিক, ইত্যাদিটা হচ্ছে আধুনিক, আর প্রভৃতিটা হচ্ছে প্রাচীন। এখন সহজ দুটি পয়েন্ট, প্রাচীন প্রভৃতিটা হচ্ছে প্রাচীন আর ইত্যাদিটা হচ্ছে আধুনিক। প্রভৃতিটা হচ্ছে সংস্কৃত ঘেঁষা আর ইত্যাদিটা হচ্ছে সাধারণ, দৈনন্দিন বা লৌকিক। আর এটি মোটেও গুরু গম্ভীর না, একদম চটুল। আর প্রভৃতিটা হচ্ছে গুরু গম্ভীর। অতএব
আমরা কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা এর মানে পার্থক্যটা একদম সুস্পষ্টভাবে জেনে নিলাম। এখন আমরা একটু উদাহরণের দিকে যাই। উদাহরণটা কেমন হবে? আমরা আগে প্রাচীনের উদাহরণটাই দিই। প্রাচীনের উদাহরণ ওই সময় কি, যেমন কেশব, বিদ্যাসাগর, রামমোহন। বিষয়টা হচ্ছে প্রভৃতিটা প্রাচীন, আবার যে সমস্ত লোকের কথা বললাম প্রণম্য লোক, প্রণত এদের কাছে, কিন্তু তারপরেও এরাও তো প্রাচীন। রামমোহন প্রভৃতি মনীষীগণ, প্রভৃতি, যেখানে প্রভৃতিটা বসলো, প্রভৃতির প্রয়োগ হলো, প্রভৃতি মনীষীগণ সমাজ সংস্কারে অগ্রণী ছিলেন। একটু খেয়াল করলেই বোঝা যায় বাক্যটি হচ্ছে সাধু রীতির। কেশব, বিদ্যাসাগর, রামমোহন প্রভৃতি মনীষীগণ সমাজ সংস্কারে অগ্রণী ছিলেন। এটি কিন্তু সাধুরীতির একটি বাক্য, এবং সেকেলে গোছে, অর্থাৎ এরকম এত বড় শব্দ আমরা এখন আর ব্যবহার করি না, আমরা ছোট ছোট শব্দ ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা প্রকৃতির প্রয়োগটা এখানে দেখলাম। এরকম ক্ষেত্রে প্রাচীন, সংস্কৃত, গুরু গম্ভীর, এমন ভাবে এই প্রকৃতির প্রয়োগটা এখানে হয়ে গেল। এইভাবে প্রকৃতির প্রয়োগ হতো। এবার আমরা একটা ইত্যাদির প্রয়োগ নিয়ে আসি। এটি ইত্যাদির প্রয়োগটি নিয়ে আসলেই বিষয়টি সহজ হয়ে যাবে। দেখি ইত্যাদির উদাহরণটা, যেমন আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল এখন সবসময় পাওয়া যায়। তাহলে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল এখন সবসময় পাওয়া যায়। আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল এখন সবসময় পাওয়া যায়। একদম মানে সাধু রীতি না, কিন্তু এটা কিন্তু একদম পরিচ্ছন্নভাবে চলিত রীতি। তাহলে চলিত রীতিতে আমরা ইত্যাদির প্রয়োগ দেখতে পাচ্ছি এবং সাধু রীতিতে প্রভৃতির প্রয়োগ দেখতে পাচ্ছি। তাহলে ব্যতিক্রমটা কিন্তু একদম সহজেই বোঝা হয়ে গেল যে যদি আমরা সাধু রীতি লিখি তাহলে আমরা প্রভৃতি ব্যবহার করব, আর যদি চলিত রীতি ব্যবহার করি, চলিত রীতি লিখি, তাহলে আমরা ইত্যাদি ব্যবহার করব। কারণ ইত্যাদিটা হচ্ছে আধুনিক, লৌকিক, দৈনন্দিন এবং সাধারণ, এটি হচ্ছে ইত্যাদি। আর প্রভৃতিটা হচ্ছে গুরুগম্ভীর, প্রাচীন এবং সংস্কৃত ঘেঁষা, অর্থাৎ সাধু রীতিতে প্রভৃতি ব্যবহৃত হবে। এটি কেউ কেউ বলে থাকেন, আমি যতটুকু জেনেছি অনেকেই বলে থাকেন প্রভৃতি দুটি শব্দের ক্ষেত্রে প্রভৃতি বলে এবং 3টি বা 4টির ক্ষেত্রে ইত্যাদি বলে। এই কথাটি সর্বাংশে সত্য নয়। এ ধরনের কোনো যুক্তি, এ ধরনের কোনো কথা আমরা বৃহৎ ব্যাকরণ শাস্ত্রে পাই না। অতএব ওই ধরনের কোনো কথা আমাদের ব্যাকরণ স্বীকৃতি দিচ্ছে না। আমরা যে কথাটি বললাম একদম ব্যাকরণ সিদ্ধ কথা, সেটি হলো প্রভৃতি যদি আমরা সাধু রীতি তখন সেখানে আমরা প্রভৃতিটা ব্যবহার করব, আর যদি চলিত রীতি হয় সেখানে আমরা ইত্যাদি ব্যবহার করব, কারণ ইত্যাদিটাই হচ্ছে আধুনিক। তো আমরা আজকে 3টি বিষয় নিয়ে কথা বললাম এবং 3টি বিষয় হচ্ছে জরুরি বিষয়। একটা হচ্ছে প্রথমত যে কথাটি বলেছি সেটি হচ্ছে না এবং নির প্রয়োগ। নিশ্চয়ই মনে আছে কিছুক্ষণ আগে যে কথাটি হয়ে গেল যে না এবং নি সব সময় আলাদা বসবে, তার আগের শব্দের থেকে আলাদা বসবে।
না এবং নি দুটি, না এবং নি দুটি আলাদা বসবে। তারপরে আমরা বলেছি কি ও, ও অথবা এবং, ও অথবা এবং এটি কোথায় বসবে? ও হবে হচ্ছে শব্দ সংযোগের ক্ষেত্রে, আর এবংটা হবে বাক্য সংযোগের ক্ষেত্রে। বাক্যের সাথে বাক্যের যখন সংযোগ ঘটাতে হবে, সংযোগ হবে, তখন সেখানে এবং বসবে। আর শব্দের সাথে যখন শব্দের সংযোগ ঘটানো হবে তখন সেখানে ও বসবে। অর্থাৎ শব্দ সংযোগের ক্ষেত্রে ও এবং বাক্য সংযোগের ক্ষেত্রে এবং। এবং তৃতীয় পর্যায়ে আমরা যেটি কথা বললাম সেটি হচ্ছে প্রভৃতি এবং ইত্যাদি। সেটি আরেকবার বলেই ফেলি। সেটি হচ্ছে প্রভৃতি হচ্ছে প্রাচীন, ইত্যাদি হচ্ছে আধুনিক, প্রভৃতি হচ্ছে গুরুগম্ভীর সংস্কৃত ঘেঁষা, এবং ইত্যাদি হচ্ছে দৈনন্দিন লৌকিক এবং চটুল। এবং একবার স্বাভাবিকভাবে ইত্যাদি শব্দটি আমরা ব্যবহার করে ফেলবো। এবং দুটি হচ্ছে বহুবচনাত্মক শব্দ। প্রভৃতি দিয়েও বহুবচন বোঝানো হয়, ইত্যাদি দিয়েও বহুবচন বোঝানো হয়। তাহলে মানে দুঃখজনক হলেও সত্য এবং রীতিমতো সত্য কথা সেটি হলো, যেহেতু সাধুরীতির প্রয়োগ আস্তে আস্তে কমে গেছে, অতএব প্রভৃতির ব্যবহারটাও কমে যাওয়ারই কথা। আমরা উত্তরপত্রে যেহেতু চলিত রীতিতে লেখালেখি, চলিত রীতিতে উত্তর লেখি, অতএব আমরা সকল ক্ষেত্রেই ইত্যাদির প্রয়োগটি করে যাব। যদি কোনো সময় সাধুরীতিতে লেখালেখি উত্তর লেখার চেষ্টা করি বা কোনো লেখালেখি, সেখানে আমরা প্রভৃতি ব্যবহার করব। এবং এটি হচ্ছে মূল পার্থক্য, যে সাধু রীতিতে প্রভৃতি ব্যবহৃত হবে আর চলিত রীতিতে ইত্যাদি ব্যবহৃত হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং এই বিষয়ে আগে যে ভুলটা আমরা করেছি, তোমরা করেছ, এই ভুলটি আর এখন হওয়ার কথা না, একদম পরিষ্কার হওয়া গেল। একটু সতর্ক থাকলেই কিন্তু এটি হয়ে যাবে। আর ওই যেটি কিছুক্ষণ আগে বলেছি, যদি ভুল হয় সেটি অভ্যাসগত কারণে ভুল হবে, অজ্ঞাত সারে ভুল হবে। যখনই এটি একটু সতর্ক থাকবে তখন কিন্তু আর ভুল হওয়ার কথা না। এদিক থেকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিলেই হয়, সেটি হলো যে আমরা যেহেতু এখন চলিত রীতিতে সমস্ত লেখালেখি, সমস্ত উত্তর করি, অতএব প্রভৃতি শব্দটা ব্যবহার না করে এখন সরাসরি সব জায়গায় ইত্যাদি শব্দটা ব্যবহার করলেই ভুলটা এড়ানো সম্ভব, এবং এটি উচিত হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে প্রতিটি ক্লাসের শেষে আমি যে কথাটি বলে যাই, সেটি হলো পড়বে। তুমি যত বেশি পড়বে তত বেশি জানবে, যত বেশি পড়বে তুমি তত বেশি বুঝবে, যত বেশি পড়বে তত তোমার জানার পরিধি বাড়বে, তোমার মস্তিষ্ক পরিশীলিত হবে, মস্তিষ্ক শানিত হবে, এবং তুমি আলোকিত মানুষ হয়ে উঠবে। সমাজ তোমার দ্বারা আলোকিত হবে, তুমি সমাজকে আলোকিত করতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।